বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19 প্রতি মিনিটেই বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশও এর ভয়াল থাবা থেকে বাদ যায়নি। সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। করোনায় সংকটে পড়া দুস্থ আর দরিদ্রদের হাতে পৌঁছাতে শুরু করেছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার। পরিবার প্রতি ২৫০০ টাকা পেয়ে কেউ বাচ্চার জন্য ঈদের জামা কিনবেন, কেউ বা করবেন ঈদের বাজার সদাই, আবার কেউ কেউ বাচ্চার দুধ কিংবা খাতা কলম কিনতে পেরে খুশি। একে দুঃসময়ের অবলম্বন হিসেবেই দেখছেন উপহার প্রাপ্তরা। তবে কোনো কোনো পরিবার পেলেও ঈদের আগে যাচাই বাছাই শেষ করে ৫০ লাখ পরিবারের কাছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দেয় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সহকর্মী মহসিনুল হাকিমের প্রতিবেদন। ঈদে আর কিছু না হোক, দুই সন্তানের জন্য নতুন জামা কিনতে হবে, একটু ভালো খাবারের ব্যবস্থাও করা দরকার। সাভারের পরিবহন শ্রমিক কামাল হোসেনের রোজগার প্রায় বন্ধ। সেই দুশ্চিন্তা কেটেছে। প্রধানমন্ত্রীর ঈদ উপহার ২৫০০ টাকা পৌঁছে গেছে মোবাইল ফোনে। আমাদের মতো যারা দরিদ্র আছে তাদের কাছে অনেক কিছু এই সময়, এই অভাবের এই সময়, এই দুর্যোগের এই সময়। নওগাঁর রানী আক্তারও পেয়েছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার। রিকশা চালক স্বামীর কাজ বন্ধ, ঈদ তো পরের কথা। সংসারের প্রতিদিনের খরচ চালানোই যখন কঠিন, তখন এই ২৫০০ টাকায় স্বস্তির কারণ। করোনা আসার পর থেকে আমাদের কোনো কাজকর্ম নাই। এই টাকা দিয়ে আমাদের বাচ্চাদের দুধ কিনতেছি, চাল ডাল কিনতেছি, বই খাতা কলম কেনা হচ্ছে বড় মেয়ের, আর বাজার সদা করা হয়েছে। নওগাঁ জেলায় ৭৫,০০০ পরিবার পাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার। সেই তালিকাও প্রায় প্রস্তুত। প্রত্যেকটা হাউস হোল্ডে গিয়ে আমরা চেষ্টা করেছি যাতে সর্বোচ্চ স্বচ্ছতার ভিত্তিতে এবং যারা পাওয়ার যোগ্য তারা যাতে এই মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ২৫০০ টাকাটা পায়। ব্রাহ্মণবাড়িয়ার বাউল শিল্পী অন্ধ হেলালের মোবাইলেও পৌঁছে গেছে ২৫০০ টাকা। গান গেয়ে সংসার চালানো এই প্রবীণ নাগরিকের কাছে প্রধানমন্ত্রীর এই উপহার বিশাল পাওয়া। বয়সটা মনে করুন ৬০ বছর হয়েছে। তে জীবনে ফার্স্ট আমি দেখলাম যে প্রধানমন্ত্রী এই হাতে হাতে আমরা টাকা দিলেন। ৫০ লক্ষ মানুষের কাছে ২৫০০ টাকা করে পৌঁছে দেওয়া এটি একটি বিরাট কর্মযজ্ঞ। তবে সেই কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হলো একটি সুষ্ঠু তালিকা তৈরি করা। মনে রাখতে হবে এটি প্রধানমন্ত্রীর ঈদ উপহার, তাই সেই তালিকা নিয়ে যাতে কোনোভাবেই কোনো রকমের বিতর্ক তৈরি না হয়, সেদিকে সবাইকেই দৃষ্টি রাখতে হবে। কিছুই পাচ্ছেন না, এই সেই না পাওয়া যাওয়া তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা। বৃহস্পতিবার গণভবন থেকে ৫০ লাখ পরিবারের কাছে ঈদ উপহার পৌঁছে দেওয়ার কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সফটওয়্যারে এই ডাটাগুলো আপলোড করা শুরু হবে, আমাদের এই শুরু হয়েছে এবং হচ্ছে। ফিনান্স ডিভিশন এই ডাটাগুলোকে পাঠায় বাংলাদেশ ব্যাংকে। সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের সময়। আমাদের যে কোনোভাবে হোক ঈদের আগে এই টাকাটা মানুষের হাতে পৌঁছাতে হবে। সাময়িক কর্মহীন মানুষদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দেওয়ার লক্ষ্যে এরই মধ্যে ১,২৫৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সবার কাছে টাকা হেঁটে পৌঁছে যাবে। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা। নিঃসন্দেহে এটি একটি বিশাল মহতী উদ্যোগ, কিন্তু হাতে গোনা কিছু লোকের অসাধু তৎপরতায় প্রশ্ন উঠছে লক্ষ্য পূরণ নিয়ে। যমুনা নিউজের অনুসন্ধানে উঠে এসেছে হবিগঞ্জে মাত্র ৪টি মোবাইল নম্বরের বিপরীতে ৩০৬ জন ব্যক্তির নাম দেয়া হয়েছে। একই পরিবারের ৬ জনের নামও তোলা হয়েছে তালিকাতে। বিষয়গুলো ধরা পড়েছে প্রাথমিক যাচাই বাছাইয়ে। জেলা প্রশাসক জানিয়েছেন সংশোধন হচ্ছে এই তালিকা। এ নিয়ে সংবাদ প্রচারের পর তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রীর ঈদ উপহারের মোট সুবিধাভোগী ৫০ লাখের মধ্যে হবিগঞ্জে আছেন ৭৫,০০০। তালিকা মোতাবেক লাখাই উপজেলার ৬ ইউনিয়নে ২৫০০ টাকার সুফলভোগী ৬,৭০২ জন। এর মধ্যে মরিয়াউক ইউনিয়নে ১,১৭৬ জনকে দেয়া হবে নগদ অর্থ সহায়তা, কিন্তু তালিকার ৩০৬ জনের নামের বিপরীতে দেয়া আছে মাত্র ৪টি মোবাইল নম্বর। অথচ নিয়ম অনুযায়ী ব্যক্তিগত মোবাইল অ্যাকাউন্টে টাকা যাওয়ার কথা। দেখবো মানুষের কাট নিচে সবাই, কিন্তু অ্যাকাউন্ট যাবো যার যার পকেটে। এই নাম্বারটা হিন্দু সহ উঠছে, কিন্তু এই গ্রামে কোনো হিন্দুও নাই।
এছাড়া এমন অন্তত 20টি মোবাইল নম্বর দেয়া হয়েছে যেগুলোর প্রত্যেকটির বিপরীতে সুবিধাভোগী উল্লেখ করা হয়েছে 10 থেকে 12 জন। তালিকায় বিত্তশালীদের পাশাপাশি আছেন স্বামী, স্ত্রী, আছেন একই পরিবারের 6 জন। বর্তমান মেম্বার যারা আছে এরা নিজের আত্মীয়স্বজন যারা এরার নামে বেশি ঢোকাইছে, এটা আমার কাছে প্রমাণ আছে। কোনো জায়গাতে আসলে যে ত্রাণ কমিটি করার কথা ছিল ডিসি মহোদয়ের বা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী 5-6 সদস্য বিশিষ্ট সেই ত্রাণ কমিটি ওয়ার্ড ভিত্তিক হিসাবে কোথাও করা হয়নি। অবশ্য তালিকা করলেও অসাধু স্থানীয় জনপ্রতিনিধিরা সুবিধা আদায় করতে পারেননি। তার আগেই ধরা পড়েছেন প্রশাসনের প্রাথমিক যাচাইয়ে। নামের সাথে যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে সেটা আসলে অধিকাংশ ক্ষেত্রে ওটা ভুল। দেখা যাচ্ছে যে ওই লোক এলাকায় নাই, অথবা দেখা যাচ্ছে যে এটা অন্য একজনের মোবাইল নাম্বার দেওয়া হয়েছে আর কি। অসাধু তৎপরতার অভিযোগ যে কজন ইউপি সদস্যের বিরুদ্ধে তাদের একজন নুরুজ মিয়া। বুল্লা ইউপির এই সদস্যের দাবি সময় স্বল্পতায় যোগাযোগ করা যায়নি, তাই দিয়েছেন একটি নম্বর। কইছে 50-60টা নাম তুমি দেও, এটা কি দিব জানা যাচ্ছে না। তুমি যে সকালে ভিত্তে 8টার ভিত্তে পৌঁছাইবার সারা রাত বৃষ্টি আছে, যারাই পাইছি ফোনে যোগাযোগ করে আমরা নামগুলো দিয়ে দিচ্ছি। কি দিব এটা আমরা কিচ্ছু কইছে না। অভিযোগ ওঠা আরেক ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে যমুনা টেলিভিশন। মরিয়াউকের ওই চেয়ারম্যানের ব্যাখ্যা, পরিবারে মহিলা মেম্বার সহ একাধিক সদস্য থাকায় কিছুটা গরমিল হয়েছে। যে নামগুলা ডাবল আসছে, এগুলোর উপরে যদি আমরা একটা করি, যদি ডিসি স্যারের নির্দেশে কোনো সুযোগ হয় তাহলে এইভাবে নাম পরিবর্তন করার কোনো নির্দেশনা আমাদের নাই। উপজেলা চেয়ারম্যান জানান, বিধি অনুযায়ী ওয়ার্ড কমিটি তালিকা করার কথা থাকলেও তা মানা হয়নি। বললেন প্রক্রিয়ার সাথে নেই তিনি। ওয়ার্ড কমিটি দিয়ে নামের তালিকা করা হয় না, প্লাস উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ তাদের সাথেও কোনো পরামর্শ যোগাযোগ করা হয় নাই। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান, আমার সাথেও কেউ কোনো পরামর্শ করা হয় নাই। জেলা প্রশাসক জানালেন তালিকাটি সংশোধন করা হচ্ছে। তালিকা যাচাই বাছাই অলরেডি চলতেছিল, সেটাকে আরো কনফার্ম করতে বলছি। তদন্ত করে তদন্তর প্রেক্ষিতে যদি কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেটা আমরা নিব। দুর্যোগকালে সরকারের শুভ উদ্যোগ নষ্ট করতে একটি শ্রেণী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। আমিন বাবু, যমুনা নিউজ। করোনায় সরকারি সহায়তা তালিকায় থাকা মোবাইল নম্বরের 15-16% ত্রুটি পাওয়া গেছে। এই তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামাল। তিনি জানিয়েছেন, একই নম্বর পাওয়া গেছে একাধিকবার। ত্রুটি সংশোধন করে যাদের মোবাইল নম্বর নেই তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দেয়া হবে। অনেকের তো মোবাইল নাম্বার নাই, তখন তারা এই মোবাইল নাম্বারগুলো বসাইছিল, কিন্তু যেটা এনআইডির সাথে ম্যাচ করে নাই। কারণ প্রত্যেকটা লোকের এনআইডি ভেরিফিকেশন হচ্ছে এবং এনআইডির সাথে কিন্তু ভেরিফিকেশন হচ্ছে মোবাইল। দেশে করোনায় মৃতের সংখ্যা 300 ছাড়ালো। সব মিলিয়ে এই ভাইরাসে প্রাণ ঝরল 314 জনের। এরই মধ্যেই 24 ঘন্টায় মারা গেছেন 16 জন। নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে 930 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, মোট 33টি ল্যাবে 6782 জনের নমুনা পরীক্ষায় পাওয়া গেছে এই ফল। শুক্রবার রাজধানী ঢাকার 8টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 20,995 জনে। মারা যাওয়া 16 জনের সবাই পুরুষ। এর মধ্যে আছেন ঢাকার 12 জন আর ঢাকার বাইরের 4 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 235 জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা এখন 4117 জন। মোট 41টি পিসিআর ল্যাব চালু আছে, তবে আজকে আমরা কয়েকটি ল্যাবের রেজাল্ট পাইনি। হয়তো সাপ্তাহিক ছুটির কারণে সেখানে নমুনা সংগৃহীত বা নমুনা পরীক্ষা হয়নি। আমাদের নমুনা সংগ্রহ হয়েছে 6501টি এবং পরীক্ষা হয়েছে 6782টি। রাজধানী সোহরাওয়ার্দী মেডিকেলের 30 চিকিৎসক সহ 47 জন স্বাস্থ্যকর্মী সুস্থ হয়ে কাজে ফিরেছেন। শনিবার দুপুরে তাদের ফুল আর করতালিতে বরণ করেন সহকর্মীরা। এদিকে করোনা চিকিৎসার জন্য বিশেষায়িত হিসেবে স্থানান্তর হয়েছে বেসরকারি আনোয়ার খান মডার্ন হাসপাতাল। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা জয়ী চিকিৎসক নার্সরা যোগ দিয়েছেন কাজে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ফুল দিয়ে বরণ করে, স্বাগত জানায় করতালির মাধ্যমে। এ সময় করোনাজয়ী স্বাস্থ্যকর্মীরা দৃঢ় মনোবল নিয়ে রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। করোনা মানেই আসলে
ডেঞ্জার এমন কিছু না। আবার শক্তি অর্জন করেছি দেশের জন্য, দেশের মানুষের জন্য আর রোগীদের জন্য। আমি ছিলাম, আমি আছি এবং আমি থাকবো। করোনা যুদ্ধে জয়ী হতে পেরে খুবই ভালো লাগতেছে। হাসপাতালের পরিচালক জানান, করোনার সাথে যুদ্ধ করছেন ডাক্তার, নার্স সহ এই হাসপাতালের 166 জন স্টাফ। তাদের মধ্যে সুস্থ হয়ে 47 জনের কাজে যোগ দেয় চিকিৎসা সেবায় গতি বাড়বে বলে মনে করেন তিনি। আমরা অত্যন্ত আনন্দিত এবং তারা আজকে কর্মে যোগদান করেছে, কাজে যোগদান করেছে। আমরা ফুল দিয়ে এবং একটি মাস্ক দিয়ে তাদেরকে আজকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছি। এদিকে আগামী 1 মাসের মধ্যে দিনে 10,000 করোনা টেস্টের সক্ষমতা অর্জনের আশাবাদ ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালকে কোভিড-19 হাসপাতাল হিসেবে উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। 42টি ল্যাব কাজ করছে, আমরা আরও প্রায় 15-20টি ল্যাব সংযুক্ত করব এবং আমরা আশা করতেছি এই মাসের মধ্যেই আমাদের টেস্টের ক্যাপাসিটি 10,000-এর উপরে ইনশাল্লাহ আমরা নিয়ে যাওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে। দেশে করোনায় আক্রান্তদের 80 ভাগই ঢাকা সিটি কর্পোরেশন এলাকার, তাই নগরবাসীকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। ঢাকা সিটি কর্পোরেশনকে আপনারা রেড জোন হিসেবে দেখতে পারেন। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বে করোনা ভাইরাসে গেল 24 ঘন্টায় মারা গেছেন 5,041 জন। বিশ্বজুড়ে প্রাণহানি 3,11,000-এর কাছাকাছি। আক্রান্ত হয়েছেন 47 লাখ মানুষ। নতুনভাবে শনাক্ত হয়েছেন আরও প্রায় 1 লাখ রোগী। যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে 1,500-এর বেশি, শনাক্ত হয়েছে আরও 26,000। বর্তমান হটস্পট ব্রাজিলে কিছুটা কমেছে মৃত্যুর হার। নতুন করে প্রাণ গেছে 229 জনের। দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে 15,000। এদিকে রাশিয়ায় প্রাণহানির তুলনায় কম হলেও হু হু করে বাড়ছে সংক্রমণ। একদিনে আরও 9,000-এর বেশি মানুষের শরীরে মিলেছে করোনা ভাইরাস। তবে ইউরোপের দেশগুলোতে কিছুটা নিয়ন্ত্রণে আসছে মহামারী। লকডাউন শিথিলের পর এবার 3 জুন থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইতালি। দর্শক, ইউরোপের পরিস্থিতি জানবো। এ পর্যায়ে আমাদের সাথে যুক্তরাজ্য থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সৈয়দ সাদেক আহমেদ। সাদেক, আপনার কাছে জানতে চাই আজকে ব্রিটেনের পরিস্থিতি কেমন, ব্রিটেন আজকে কিভাবে করোনাকে মোকাবেলা করছে, আর পরবর্তীতে আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে বাংলাদেশি যারা আছেন ব্রিটেনে তাদেরকে সহযোগিতার জন্য আপনারা অনেক ধরনের আহ্বানের কথা আমাদেরকে জানিয়েছিলেন, সেগুলো থেকে কোনো ফলাফল আসছে কিনা? ধন্যবাদ রাহাব। আজকের গত 24 ঘন্টায় 468 জনের মৃত্যু হয়েছে কোভিড-19-এ, যা 34,466 থেকে দাঁড়িয়েছে এবং সবচেয়ে বেশি টেস্ট আজও হয়েছে যুক্তরাজ্যে। 1,36,486 জনের টেস্ট করা হয়েছে আজকে এবং পজিটিভ ধরা পড়েছে 3,451 জন। এই সংখ্যাটা হচ্ছে যে এখন শুধুমাত্র হসপিটাল না, কেয়ার হোম এবং বাসার মধ্যে যারা মারা যাচ্ছেন সব কম্বাইন্ড এই রেজাল্ট আসছে। এর আগে আমরা শুধুমাত্র যারা হসপিটালে মৃত্যুবরণ করতেন তাদের দিতাম, কিন্তু এখন এটা মানে অল সেক্টর থেকে যারা মারা গেছেন তাদের এই সংখ্যা। তো এর জন্য সবাই মনে করছেন এই সংখ্যাটা অনেক কমের দিকে যাচ্ছে। এদিকে এডুকেশন সেক্রেটারি কেভিন উইলিয়াম আজকে যে প্রেস কনফারেন্সে লিডিং দিয়েছেন, উনি বলেছেন যে বেস্ট সায়েন্টিফিক অ্যাডভাইস নিয়েই স্কুলগুলো খোলা হবে, কিন্তু ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন তারা সাপোর্ট করেছে টিচার্স ইউনিয়ন যে দাবি জানিয়েছে যে আরো অনেক প্রাদুর্ভাব এখনো কমে নাই এবং অনেক যে কমার পরে যে তারা স্কুল খোলার ব্যাপারে আহ্বান জানিয়েছে সরকারের প্রতি, কারণ এখনো তারা সেফ মনে করে না। এবং ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যে চেয়ারম্যান মিস্টার নাগপালও বলেছেন যে যতক্ষণ পর্যন্ত না একদম লো হয়ে যায় এই প্রাদুর্ভাব ততক্ষণ পর্যন্ত এটা খোলা উচিত হবে না। এদিকে লন্ডনের হাইড পার্কে অ্যান্টি লকডাউন ক্যাম্পেইন করা হয়েছে, এটা প্রটেস্ট হয়েছে। এক গ্রুপ তারা ওখানে লকডাউনের বিরুদ্ধে ক্যাম্পেইন করেছে, ওখান থেকে কিছু মানুষকে গ্রেফতার করা হয়েছে এবং ব্রিটিশ হেলথ NHS যারা কাজ করে, ফরেন ওয়ার্কার যারা বিদেশি ওয়ার্কার যারা কাজ করে, তাদের যে হেলথ ইন্স্যুরেন্স যেটা আছে, এটা কিন্তু হোম সেক্রেটারি প্রীতি পাটেল বলেছিলেন যে এটাকে নিয়ে রিভিউ করবেন, হয়তো কম করবেন অথবা মাফ করে দেবেন, কিন্তু এটা মাফ করেন না। এ নিয়ে অনেক সমালোচনা উঠেছে।
তো এর জন্য অনেকেই আশা করছেন এটা খুব শীঘ্রই রিভিউ করে এটাকে কম করবেন। আরেকটা ব্যাপার আপনি প্রশ্ন করেছিলেন যে ব্রিটিশ আমাদের হাই কমিশনগুলো কি করছে। আমাকে আজকেই ম্যানচেস্টারস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনের মাননীয় হাই কমিশনার আবু নসর মোহাম্মদ আনোয়ারুল ইসলামের সাথে আমার কথা হয়েছে। তো উনি জানিয়েছেন যে ম্যানচেস্টার হাই কমিশনের সব সেবাগুলোই চালু আছে, শুধুমাত্র পাওয়ার অফ অ্যাটর্নি যে সার্ভিসটা এটা চালু নাই, এবং ওনারা সব সার্ভিসই পোস্টের মাধ্যমে সবাইকে করার আহ্বান জানিয়েছেন। এবং যেমন নো ভিসা রিকোয়ার্ড, পাসপোর্ট এমআরপি পাসপোর্ট রিনিউ এবং এইসব সার্ভিসগুলা সব সার্ভিসগুলাই ওনারা বলেছেন সবাইকে যে পোস্টের মাধ্যমে করার জন্য। অনেকেই মনে করছেন যে হাই কমিশন বন্ধ, কিন্তু হাই কমিশন চালু আছে শুধুমাত্র পোস্টের মাধ্যমে। এবং ব্রিটিশ সরকার যখনই যে লকডাউনটা একটু ইজ করবে, যখন ব্রিটিশ মেডিকেল সায়েন্টিফিক তারা যখন অনুমতি দিবে, তখনই হাই কমিশনে ফিজিক্যালি আপনি গিয়ে হাই কমিশনের অফিস ইউজ করতে পারবেন। এটাই ছিল ম্যানচেস্টার হাই কমিশন থেকে সর্বশেষ আমার কাছে তথ্য এবং যুক্তরাজ্যের তথ্য। ধন্যবাদ আপনাকে। সৈয়দ সাদেক আহমেদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। করোনা চিকিৎসায় শতভাগ কার্যকরী অ্যান্টিবডি আবিষ্কারের দাবি করেছে ক্যালিফোর্নিয়ার বায়োটেক কোম্পানি সরেন্টো থেরাপিউটিক্স। তারা বলছে প্রাণীদেহে STI 1499 অ্যান্টিবডি প্রয়োগে 4 দিনের মধ্যেই ইতিবাচক ফল পাওয়া গেছে। অনুমোদন পেলে মাসে 20,000 ডোজ তৈরির সক্ষমতা আছে সরেন্টোর। মহামারী করোনা ভাইরাস রোধে প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কারে নির্ঘুম রাত কাটছে বিশ্বের বিজ্ঞানীদের। শত শত প্রতিষ্ঠান, গবেষণাগার ওষুধ তৈরির লড়াইয়ে নামলেও এখনও কেউই দিতে পারেনি সুখবর। বেশিরভাগ প্রতিষেধক বা ওষুধই পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এর মাঝেই রীতিমতো বোমা ফাটালো ক্যালিফোর্নিয়া ভিত্তিক বায়োটেক কোম্পানি সরেন্টো থেরাপিউটিক্স। তাদের দাবি, সন্ধান মিলেছে 100% কার্যকরী অ্যান্টিবডির, যার প্রয়োগে 4 দিনের মাঝেই সুস্থতার দিকে এগোবেন করোনা রোগী। দীর্ঘ 11 বছর ধরে এই গবেষণাগারে শত কোটি অ্যান্টিবডি সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করে সার্স CoV-2 সেলে STI 1499 অ্যান্টিবডি প্রয়োগ করেছি আমরা। এটি করোনা ভাইরাস নির্মূলে শতভাগ কার্যকরী। অ্যান্টিবডিটি মানব শরীরে থাকা ভাইরাসকে চারপাশ থেকে ঘিরে ধরবে এবং পুরোপুরি নির্মূল করবে। যৌথভাবে আরও 2টি অ্যান্টিবডি গবেষণায় কাজ করছে জনপ্রিয় সুইস ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রোশে এবং যুক্তরাজ্যের রোগ নিয়ন্ত্রক সংস্থাও। সম্প্রতি তারা পেয়েছে মানব শরীরে এটি পরীক্ষার অনুমতিও। অ্যান্টিবডির পরীক্ষার জন্য আমরা প্রস্তুত। 28 এপ্রিল রোশের কাছ থেকে একটি ফর্মুলা পেয়েছে জাতীয় স্বাস্থ্য অধিদপ্তর। যৌথ উদ্যোগে চলছে অন্যটির গবেষণাও। তবে সংক্রমিত বা সুস্থ হওয়ার পর অ্যান্টিবডি কার্যকর থাকে কিনা সেটা জানা জরুরি। এছাড়া মানবদেহে অ্যান্টিবডি কতদিন টিকে থাকে সেটাও জানা প্রয়োজন। সংক্রমণজনিত রোগের চিকিৎসায় অ্যান্টিবডির ব্যবহার চলছে শত বছর ধরে, যদিও কার্যকারিতা নিয়ে এখনও রয়েছে নানা প্রশ্ন। অ্যান্টিবডির ক্লিনিক্যাল ট্রায়াল বা প্লাজমা থেরাপিতে সাফল্য পাওয়া নিয়ে তাই শঙ্কায় আছে বিশেষজ্ঞরা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। দর্শক, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পরে। দর্শক, স্বাগত আরেকবার। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে 3 জেলায় 3 জন মারা গেছেন। শনিবার সকালে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কাঞ্চনপুরে নিজ বাড়িতে মারা যান 65 বছরের এক বৃদ্ধা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, সপ্তাহখানেক আগে রাজধানী থেকে লক্ষ্মীপুরের নিজ বাড়িতে ফিরেছিলেন তিনি। এরপর থেকে জ্বর, শ্বাসকষ্ট আর গলা ব্যথায় ভুগছিলেন তিনি। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে কিশোরগঞ্জের ভৈরবে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার রাতে মারা গেছেন মাছ ব্যবসায়ী অমিয় দাস। খুলনায় জ্বর, শ্বাসকষ্ট নিয়ে সকালে মারা গেছেন 70 বছর বয়সী মুজিবুর গাজী। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে গোপালগঞ্জে করোনা আক্রান্ত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা মেডিকেলে প্লাজমা থেরাপির জন্য আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রক্তের প্লাজমা সংগ্রহের কার্যক্রম। শনিবার সকালে ব্লাড ট্রান্সফিউশন বিভাগে করোনাজয়ী 3 চিকিৎসকের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করা হয়। 1 সপ্তাহের মধ্যে এই প্লাজমা ঝুঁকিসম্পন্ন করোনা রোগীর শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। ডাক্তাররা সাফল্যের আশা করে বলছেন, এটি কেবলই গবেষণার পর্যায়ে রয়েছে।
এবার আনুষ্ঠানিকভাবে প্লাজমা থেরাপি প্রক্রিয়া শুরু হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজের ব্লাড ট্রান্সমিশনে 3 জন করোনাজয়ী তাদের প্লাজমা দান করলেন। তারা প্রত্যেকেই চিকিৎসক। এটা অনেকটা রক্তদানের মতোই, জাস্ট এখানে একটা অংশকে শুধুমাত্র প্লাজমাটাকে নেওয়া হচ্ছে, এখানে সেলুলার যে অংশটা, কোষীয় যে অংশটা সেটা নেওয়া হচ্ছে না। ডাক্তার হিসেবে, একজন মানুষ হিসেবে, মানে অন্য আরেকজন মানুষকে বাঁচানোর যে এটা আমি আনন্দটা পেতে চাই। প্লাজমা যে থেরাপিটা লাগবে, এটা যারা মুমূর্ষ পেশেন্ট, এই পেশেন্টগুলোকে আমরা যদি আমাদের প্লাজমা দিতে পারি তাহলে এই পেশেন্টগুলো অনেকাংশেই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। প্রাথমিকভাবে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ঝুঁকিপূর্ণ গুরুতর অসুস্থ করোনা রোগীর উপর প্লাজমা থেরাপি প্রয়োগের কথা রয়েছে। আগামী জুনেই ক্লিনিক্যালি ট্রায়ালের ফলাফল পাওয়ার আশা করছেন তারা। যে সমস্ত রোগী অবস্থা খুবই সংকটাপন্ন, তাদেরকে বিশেষ করে যারা আইসিইউতে রয়েছে, মরণাপন্ন অবস্থায় আছে, তাদের চিকিৎসার জন্য এই প্লাজমাটি ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহের মধ্যেই এই প্লাজমা থেরাপি রোগীর শরীরে প্রয়োগ করতে পারব। এর জন্য আমাদের বড় চ্যালেঞ্জ হলো ডোনার সংগ্রহ করা। এর জন্য ফান্ডিং 12,000 টাকা দামের কিট প্রয়োজন হয়, মেশিনটা অনেক দামি। এর আগে একজন চিকিৎসক ও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের প্লাজমা সংগ্রহ করেছিল শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট। তবে প্লাজমা থেরাপিকে এখনই করোনার বিরুদ্ধে কোনো প্রমাণিত চিকিৎসা বলতে রাজি নন বিশেষজ্ঞরা। বলছেন এটি গবেষণা পর্যায়ে রয়েছে। ওনারা এটা নিয়ে রিসার্চ করবেন, দেখবেন একটা গ্রুপকে ওনারা প্লাজমা দিবেন, আরেকটা গ্রুপকে প্লাজমা দিবেন না, দেওয়ার পরে ওনারা কম্পেয়ার করবেন। যদি এটা ইফেক্টিভ হয় তাহলে আমরা এটা প্রয়োগ শুরু করে দিব। আমরা এখানে এই প্লাজমা প্রদানে চিকিৎসা সংশ্লিষ্টদের বাইরে সাধারণ করোনা জয়ীদেরও উৎসাহী হবার আহ্বান জানাচ্ছেন চিকিৎসকরা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। করোনা চিকিৎসায় সফলতা দাবি করেছেন বাংলাদেশ মেডিকেলের রেসপিরেটরি বিভাগের প্রধান ডাক্তার তারেক আলম। তিনি জানান, বেশ কিছু রোগীর ওপর ইভারমেকটিন ও ডক্সিসাইক্লিন প্রয়োগে ভালো ফল পাওয়া গেছে। মোনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষণা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আক্রান্তদের শরীরে এই দুটি প্রয়োগ করা হয়। যাদেরকে টেস্ট করাতে পেরেছি 3-4 দিনের মধ্যে, তারা সবাই নেগেটিভ হয়ে গেছে এবং তারা পরের সেকেন্ড টেস্টগুলো তো 10-12 দিনের মাথায় নেগেটিভ ছিল। গবেষণা না, এভিডেন্স থেকে বেসিক্যালি আমরা এই প্রকাশ করেছি, যদি ওষুধ দিয়ে যদি কোনো মানুষকে বাঁচানো যায়, কিছু মানুষ বাঁচে। এখন তো হাসপাতালে আসলে ঘুরে মানুষ আর ভর্তি হতে পারছে না। খুব শিগগিরই সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে শুরু হচ্ছে করোনার নমুনা পরীক্ষা। দুটি বায়োসেফটি ক্যাবিনেট ব্যবস্থা সম্পন্ন বিশেষায়িত এই ল্যাবে প্রাথমিকভাবে 94টি এবং পরবর্তীতে দ্বিগুণ পরিমাণ নমুনা পরীক্ষা করা যাবে। পরিবেশ রক্ষায় ল্যাবের তরল বর্জ্য জীবাণুমুক্ত করার ব্যবস্থাও থাকছে। সিলেটে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সেই সাথে বাড়ছে নমুনা পরীক্ষার চাপ। সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পাশাপাশি কিছু নমুনা পাঠানো হচ্ছে ঢাকায়। এমন বাস্তবতায় পিসিআর ল্যাব স্থাপনের কাজ শুরু করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে ল্যাব স্থাপনের 90 ভাগ কাজ শেষ হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুসারে থাকছে দুটি বায়োসেফটি ক্যাবিনেট। পরিবেশ রক্ষায় নিষ্কাশিত তরল বর্জ্যকে জীবাণুমুক্ত করার ব্যবস্থাও রয়েছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই সেফটি লেভেলের জন্য নেগেটিভ প্রেশার তৈরি করা। এই বায়োসেফটি লেভেল 2 মেনটেন করার জন্য যতটুকু সম্ভব আমরা নেগেটিভ প্রেশার সেটা তৈরি করার জন্য আমরা সেই ব্যবস্থাগুলো এখানে করেছি। লিকুইড জাতীয় কেমিক্যাল ল্যাব থেকে বের হয়ে যাবে, সেগুলোর জন্য আমাদের আলাদা একটা ইফলুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্টের ব্যবস্থা আছে, যেখানে প্রত্যেকটা পানি বা পানি জাতীয় দ্রব্য ল্যাব থেকে যেগুলো বের হবে সেগুলো ডিটারজেন্ট বা ব্লিচিং পাউডারের সাথে আমরা রিয়েক্ট করিয়ে ডিসইনফেক্ট করে আমরা এনভায়রনমেন্টে ডিসপোজ করব। ওসমানী মেডিকেলের পিসিআর ল্যাবের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্ভুল পরীক্ষার জন্য সর্বাধুনিক ল্যাব স্থাপনের কথা বলছেন সংশ্লিষ্টরা। আমাদের ল্যাবটা ওনাদের চেয়েও ইমপ্রুভ, মানে সেফটি সিকিউরিটি প্লাস আমাদের যে ফেসিলিটিসগুলো আছে, ওনারা যেখানে কিছু ক্ষেত্রে প্রবলেম ফেস করতেছে, এই ক্ষেত্রে আমরা অনেক একটা সেফ জায়গাতে পৌঁছাতে পারছি ওনাদের চেয়ে। সোমবার থেকে নমুনা পরীক্ষার কাজ শুরু করা সম্ভব বলে জানালেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান। প্রথম দিকে আমরা হয়তো 2-3 দিন 4 দিন আমাদের এই হ্যান্ডটাকে একটু স্মুথ করার জন্য বা প্র্যাকটিস আনার জন্য এরকম 94 করে করবো। তারপরে থেকে আমরা মাল্টিপ্লাই করতে পারি, যে 3-4 দিন পর থেকে আমরা ঠিক আছে ডাবল করে দিলাম, নিয়ার অ্যাবাউট 200। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে 1 কোটি 10 লাখ টাকা ব্যয়ে পিসিআর ল্যাবটি স্থাপন করা হচ্ছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সময় হলো আরেকটা বিরতির, ফিরছি একটু পর।
দর্শক স্বাগত আরেকবার। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। ঈদ বাজারের কারণে বিভাগ আর জেলা শহরের মার্কেটগুলোতে এখন উপচে পড়া ভিড়। সময় যতই যাচ্ছে ততই এই ভিড় বাড়ছে। একই অবস্থা শিমুলিয়া, কাঁঠালবাড়ি ও পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটে। ঈদ ছুটি ঘোষণার পর গন্তব্যে ছুটছেন মানুষ। ঈদের বাজার জমেছে, সময় যত গড়াচ্ছে বিপণী বিতান আর ফুটপাতে জমজমাট হচ্ছে বেচাকেনা। বিভাগীয় আর জেলা শহরের অনেক জায়গায় দোকান বন্ধের নির্দেশনা দেওয়া হলেও জনসমাগম কমেনি। কেউ নিছক ঘোরাঘুরি আর কেউ বেরিয়েছেন পেটের তাগিদে। কাস্টমার পাবেন 2%, 80% পাবেন মধ্যবিত্ত লোক পেটের তাগিদে। আজকে আমি মানুষ একটু বেশি দেখছি। এক মাস ঈদ না করলে কি হয়? আমরা না ঈদ না করলে যদি মানুষ মরে যায়, ঈদ দিয়ে কি করব? শারীরিক দূরত্ব বজায় রাখা কিংবা স্বাস্থ্যবিধির নির্দেশনা মানা হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে। মেনটেন করার জন্য যদি সরকার যদি ওইভাবে যদি ইনস্ট্রাকশন বা ফলো আপ করতো তাহলে আমরা তো অবশ্যই এটা মানতাম। আমরা মানার জন্য তো বাধ্য। চেষ্টা করতেছি কিন্তু আলাদা করে মানে রাখার জন্য কি করব, তারও কাস্টমার চলে আসতেছে। ঈদের ছুটির কারণে 21 তারিখ থেকে যান চলাচল বন্ধের সিদ্ধান্তের পর ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে প্রধান দুই ফেরিঘাটে। সকাল থেকে যে যেভাবে পারছে পদ্মা পাড়ি দিচ্ছে। গণপরিবহন বন্ধ থাকায় মোটরসাইকেলে বরিশাল যাচ্ছেন নারী, পুরুষ, শিশু সবাই। আর থেকে মোটরসাইকেলে ভাড়া আপনার 1200 টাকা নিচ্ছে। গ্রামে গেলে বাপমার ইয়া আছে, চাউল আছে, মানে কৃষি কাজ আছে, এগুলো থেকে আমাদের খাওয়ার ব্যবস্থা হইব। ঢাকা থাকলে তো আমরা না খেয়ে থাকবো। একইভাবে রাজধানীমুখী মানুষের ভিড়টাও বেড়েছে। ঘাটে অতিরিক্ত ভিড় থাকায় শারীরিক দূরত্ব মেনে চলার বালাই নেই। সামাজিক দূরত্ব তো মানা হচ্ছে না দেখা যাচ্ছে, কিন্তু জরুরি কাজে তো সবারই যাইতে হয়। আমাকে ব্যবসা, কসমেটিকের ব্যবসা করে, এর জন্য আমরা ঢাকা যাইতেছি। আমরা ঈদ করবো না, এত মানুষের ভিড়ের মধ্যে তাও যাচ্ছি মানে একটু সুস্থভাবে থাকার জন্য। ঘাট কর্মকর্তারা জানিয়েছেন, সচেতনতা বাড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অতীতে দেখা গেলেও এখন তা অনেকটাই শিথিল। আমিন বাবু, যমুনা নিউজ। সাভারে অনেক পোশাক কারখানায় এখনও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ফলে শ্রমিকদের করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। এখনও পর্যন্ত আক্রান্ত সাভারের শতাধিক পোশাক কর্মী। তবে এরই মাঝেই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে একটি কারখানা। কয়েকজন শ্রমিক আক্রান্ত হওয়ার পর 120 শয্যার কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করেছে প্রতিষ্ঠানটি। সাভারে আল মুসলিম গ্রুপের পোশাক কারখানায় কাজ করেন প্রায় 15,000 শ্রমিক। করোনার শুরুতেই সেখানে স্বাস্থ্য সুরক্ষায় নেওয়া হয় নানা উদ্যোগ। তবুও ঠেকানো যায়নি করোনার থাবা। এক এক করে করোনায় আক্রান্ত হন কারখানার 9 শ্রমিক। এরপরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ উদ্যোগ নেয় কোয়ারেন্টাইন সেন্টার স্থাপনের, জানিয়ে স্বস্তিতে শ্রমিকরা। মেডিসিন দিতেছে, সকালে ঢোকার সময় আবার হাত ধোয়ার সাবান দিতেছে। হোম কোয়ারেন্টাইন হওয়াতে আমরা শ্রমিকরা খুব খুশি। ভালো একটাই ধারণা, আমরা শ্রমিকরা যদি আমাদের নিরাপত্তা থাকে আমাদের জন্য অনেক ভালো। নিজস্ব ব্যবস্থাপনায় কোয়ারেন্টাইন সেন্টারটি হবে 120 বেডের। সহযোগিতায় থাকবে উপজেলা স্বাস্থ্য বিভাগ। কাজ করবে 20 জনের একটি মেডিকেল টিম। অলরেডি আমাদের 60 জন পেশেন্ট রাখার যে আয়োজন সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি, এবং এটার জন্য আমাদের যে লজিস্টিক এবং টেকনিক্যাল সাপোর্ট লাগবে সেই সাপোর্টটা আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সের মাধ্যমে আমাদের ডক্টর, নার্স এবং ভলান্টিয়ার আমরা সংগ্রহ করব। আমরা তাদেরকে অলরেডি প্রশিক্ষণ দিয়ে দিচ্ছি এবং বাকিদেরকে আমরা প্রশিক্ষণ দিব এবং টেকনিক্যাল সাপোর্ট আমরা তাদেরকে অব্যাহত রাখব। শ্রমিক নেতারা বলছেন, এখন অনেক কারখানাই করোনা ঝুঁকিতে। কোথাও কোথাও মানা হচ্ছে না ন্যূনতম স্বাস্থ্যবিধিও। তাই সতর্ক হতে হবে প্রতিটি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকেই। শুধু একটি কারখানাতে এই ধরনের ব্যবস্থা নিলে হবে না, এখানে লক্ষ লক্ষ শ্রমিক এবং অনেক কারখানা, প্রত্যেকটি কারখানাতে এই ধরনের ব্যবস্থা নিতে হবে, উদ্যোগ নিতে হবে। সাভারে 15 মে পর্যন্ত পাওয়া হিসেবে করোনায় আক্রান্ত 122 জন, যার মধ্যে অর্ধশতই পোশাক শ্রমিক। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। 4 জনের শরীরে করোনা ধরা পড়ায় কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের একাংশ লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে প্রায় 5,000 রোহিঙ্গাকে। সিভিল সার্জন জানিয়েছে, ক্যাম্প হাসপাতাল থেকে পাঠানো নমুনার মধ্যে 4 জনের ফলাফল পজিটিভ এসেছে। এদের মধ্যে 2 জনের পরিচয় নিশ্চিত হয়ে গেছে। এদিকে উখিয়া ক্যাম্পে করোনা আক্রান্ত রোহিঙ্গাকে হাসপাতালের আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে তার পরিবারের অন্য 6 সদস্যের। দিন কিংবা রাত সবসময়ই নিরন্তর কাজ করে একদল মানুষ। পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আমাদের চারপাশ। বলছি
পরিচ্ছন্নতা কর্মীদের কথা। ঝুঁকি নিয়েই মাঠে আছেন তারা। সুরক্ষা সামগ্রীর অভাব আর আতঙ্কের মাঝেও সেবা দিতে পিছপা হচ্ছেন না এই মানুষগুলো। স্বীকৃতির অভাবে আছে দুঃখবোধ। জিয়াদ হোসেনের তোলা ছবিতে সাইফুদ্দিন রবিনের প্রতিবেদন। যখন সকলে ঘরবন্দি তখন এই মানুষগুলো ছুটে যান মানুষের দুয়ারে দুয়ারে। নিত্যদিনের যত জমানো ময়লা, বর্জ্য আর আবর্জনা সব সংগ্রহ করে চারপাশের পরিবেশ সুস্থ রাখার গুরু দায়িত্ব তাঁদের কাঁধে। এটা যদি আমরা পরিষ্কার না করি তাহলে কি করবো? এখন এর জন্য আমরা বাসের তাই মানে আতঙ্ক অবস্থায় বাইরে। বইটা না গেলে কি মানে আঙুর কর্ম করি খান লাগে লাগতো না, একদিন আইলে আনের অ্যাকশন করে। করোনা পিপির মধ্যে দেখি একটা ফুলের মতো, ওইটা বলে নিঃশ্বাসের লাগে জায়গা। আল্লাহ রাখতে পারে আর নিয়ে গেলে নিয়ে যেতে পারে। পথ চলা থামে না, নিরন্তর ছুটে চলে এই পরিচ্ছন্নতা কর্মীরা। প্রত্যেক বাড়ি, এলাকা আর মহল্লায় ঢু মারতেই হয়। কাজই মানুষের বড় ধর্ম, কাজ করতে হবে। আমরা সবাই থাকে ঘরে, সবাই নিরাপত্তা আছে, মানে আমাদের কোনো নিরাপত্তা নেই। যেমন একটা মাস্ক দিছে, এটা তো ওয়ান টাইম ইউজ একটা মাস্ক। সব কিছুই স্থবির হয়ে গেছে কোভিড-19-এর কারণে। একেবারে এই শহর, এই ঘরবন্দি মানুষ। কিন্তু জীবন থেমে থাকেনি। প্রতিদিনই প্রচুর পরিমাণে বর্জ্য উৎপাদন হয়েছে। এই শহরকে পরিচ্ছন্ন করে রাখার জন্য শহরের চারপাশের মানুষকে স্বাভাবিক, সুন্দর, সুস্থ জীবনযাপন প্রদানের ক্ষেত্রে একদল পরিচ্ছন্নতা কর্মী দিন রাত খেটে চলেছেন। আর তাই তারা এই কর্পোরেশন, এই সরকারের কাছে খানিকটা সুদৃষ্টি চান, সেই সঙ্গে সাধারণ মানুষের খানিকটুকু সম্মানও চান। অন্যান্য জরুরি সেবাদানকারী কাজের ক্ষেত্রে নানা প্রণোদনা মিললেও এই মানুষগুলোর জন্য কিছুই নেই। না কিছুই দেয় না, আমার কিচ্ছু দেয় না কমিশনে। মানে এই ময়লার কাজ ডেলি করতে, কিন্তু সরকার থেকে আমরা মানে এরকম কোনো জিনিস পাই না, কিছুই না। পাই সুতো ধরে অ্যাকশন করি হলে অ্যাকশন করলে করবরাও হয় না, বাড়ি লাগো কথাও না লাগে, প্যাডও দিতে পারি না। আমরা কি লেগে শুই পারবো? আজকে যদি আমরা যদি কাজ না করতাম তো এই ময়লাটি তুমি না ফেলাইতে হইতো। আমাদের যে সুযোগ সুবিধাটা ওই ধরনের আমরা সরকার থেকে কিছু পাইতেছি না। করোনার এই প্রকোপ যদি যুদ্ধকালীন সময় হয় তাহলে নিশ্চিতভাবেই একদল অগ্রণী যোদ্ধা এই গতিশীল পরিচ্ছন্নতা কর্মীরা। নগরের পরিবেশ স্বাভাবিক রাখতে ঝুঁকি নিয়েই আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। কিন্তু তাদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি যেন কারো মাথায় নেই। এখনও কারো মাঝে ধরা পড়েনি সংক্রমণ, তবে বাস্তবতা কারো করোনা পরীক্ষাও হয়নি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সমিতি। ধাপে ধাপে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে কর্মহীন বেকারদের মাঝে। বিভিন্ন সামাজিক সংগঠনের সহায়তায় দেয়া হচ্ছে এসব ত্রাণ। সংকট মোকাবেলায় বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বিস্তারিত আরব আমিরাত থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদনে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আরব আমিরাতে কর্মহীন হয়ে পড়েছেন বহু প্রবাসী বাংলাদেশি। এই দুর্যোগে অসহায় প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন আমিরাত ফাউন্ডেশন, এএফবি ব্যাংক, লুলু এক্সচেঞ্জ, প্রজন্ম বঙ্গবন্ধু সহ বিভিন্ন সামাজিক সংগঠন। বাংলাদেশ সমিতির ডাকে আমাদের প্রবাসী বাংলাদেশিরা অনেক ভাইয়েরা মানে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। আমি আজকে সমিতির পক্ষ থেকে যারা এই কাজের জন্য ফাইন্যান্সিয়ালভাবে যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যেন রিয়েলি যাদের দরকার এবং যাদের অ্যাকচুয়ালি প্রয়োজন আছে এই সমস্ত পরিবারগুলোকে আইডেন্টিফাই করে এই সমস্ত আমাদের ব্যাচেলার ভাই যারা আছেন তাদের কোনো কাজকর্ম নাই, এদেরকে ঘরে ঘরে গিয়ে পৌঁছায় দেওয়ার জন্য আমরা একটা প্রচেষ্টা করছি। এখানে আবুধাবি, মোসাফফা, আলাইন সহ বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসীদের কাছে পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হচ্ছে এসব উপহার সামগ্রী। We Bangladesh, we are also with the UAE government and UAE people to fight this corona situation. ইতিমধ্যে আমাদের কয়েকটা সংগঠন আমাদের কাছে ত্রাণ সামগ্রী দিয়েছেন যাতে করে আমরা সুন্দরভাবে প্রবাসীদের হাতে দিতে পারি। মহামারীর এই সময় বিভিন্ন সংগঠনের পাশাপাশি বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতারা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। দর্শক, আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সময় হলো আরেকটা বিরতির, ফিরছি একটু পরে। দর্শক স্বাগত আবারও। আপনারা দেখছেন করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন।
করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হোক বা না হোক শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরবে যুক্তরাষ্ট্র। শুক্রবার টিকা সংক্রান্ত প্রকল্প অপারেশন ওয়ার্প স্পিড তুলে ধরেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিন দেশটির পার্লামেন্টে পাশ করা হয় $3 ট্রিলিয়ন তহবিলও। সংকট মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা মোকাবেলায় $3 ট্রিলিয়ন তহবিল বরাদ্দ করল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। প্রেসিডেন্ট সহ রিপাবলিকানদের অসম্মতি সত্ত্বেও 208-199 ভোটে পাশ হয় বিলটি। কোভিড সহায়তা এবং অর্থনীতিকে গতিশীল করতে খরচ হবে বিপুল এই অর্থ। এর আগেই টিকা সংক্রান্ত প্রকল্প অপারেশন ওয়ার্প স্পিড ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। আবারও বলেন চলতি বছরই পাওয়া যাবে করোনার ভ্যাকসিন। তবে টিকা আবিষ্কার হোক বা না হোক শিগগিরই গতিতে ফিরবে মার্কিন অর্থনীতি। স্বাস্থ্য সুরক্ষায় স্মরণীয় এবং পরবর্তী উদ্যোগ ঘোষণা করছি। এর আনুষ্ঠানিক নাম অপারেশন ওয়ার্প স্পিড, যার অর্থ বিশাল এবং দ্রুত গতি সম্পন্ন। এর আওতায় চলতি বছরই আবিষ্কৃত হবে করোনার ভ্যাকসিন। তবে মার্কিনীদের বলবো, টিকা বা ওষুধ ছাড়াই স্বাভাবিক জীবনে ফিরতে হবে। ভ্যাকসিন আবিষ্কার হোক বা না হোক, অর্থনীতিকে গতিশীল করবে যুক্তরাষ্ট্র। করোনা চিকিৎসায় সব দেশ ও রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গবেষকরা দিন-রাত এক করে ভাইরাসের গতি প্রকৃতির নকশা এবং তা প্রতিরোধে ভ্যাকসিন, ওষুধ ও পদ্ধতি আবিষ্কারের জন্য খাটছেন। এ সময় বিচ্ছিন্ন নয়, বরং একযোগে কাজ করলেই আসবে নিরাপদ, কার্যকরী ও সাশ্রয়ী মূল্যের চিকিৎসা। বিজ্ঞানের পূর্ণ ব্যবহারের মাধ্যমে নিশ্চিত করতে হবে সবার নিরাপত্তা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি, আসন্ন শীত মৌসুমে দ্বিতীয় দফায় কোভিড-19-এর মুখোমুখি হবে ইউরোপ। শঙ্কা, পরিস্থিতি হতে পারে আরও খারাপ। মৌল ইসলাম, যমুনা নিউজ। করোনা ভাইরাস ধীরে ধীরে দুর্বল হয়ে আসছে। আক্রান্তদের ডিএনএ পরীক্ষার পর এমন তথ্য উঠে এসেছে মার্কিনীদের এক গবেষণায়। তারা বলছেন কোভিড-19 পৃথিবী থেকে একেবারে মুক্ত হবে না। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়ে 3 থেকে 350 করোনা রোগীর উপরে একটি নতুন জরিপ করে দেখা গেছে যে এই করোনা ভাইরাসের যে ডিএনএটা, সেই ডিএনএটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। তাতে মনে হচ্ছে অদূর ভবিষ্যতে করোনার যে বিস্তার, সেই বিস্তারটা আস্তে আস্তে কমে যাবে। এটা একটা অর্ডিনারি অন্যান্য ফ্লুর মতন একটা ফ্লু হিসেবে রয়ে যাবে। করোনার কারণে কি বন্ধ হয়ে যাবে প্রিয়জনের সাথে ঘোরাঘুরি বা আড্ডা? এমন শঙ্কা সবার মনে। আর এই ভাবনা থেকে নেদারল্যান্ডসে চালু হলো বিশেষ এক রেস্তোরাঁ। করোনার ভয়াবহতায় বদলে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাপন, এমনকি ব্যবসার ধরনও। ভাবনায় যোগ হয়েছে নতুন নতুন অধ্যায়। এই যেমন নেদারল্যান্ডে শারীরিক দূরত্ব মেনে বানানো হয়েছে বিশেষ রেস্তোরাঁ। ছোট ছোট কাচের তৈরি এই ঘরগুলোর কারণে ডাচদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে রেস্টুরেন্টটি। ভোজনপ্রেমীরা বলছেন, টানা লকডাউন শেষে মানসিক স্বস্তির জন্য হলেও কিছুটা বিনোদনের প্রয়োজন। প্রথমে অনলাইনের মাধ্যমে জানতে পারি এই রেস্তোরাঁটির কথা। তখন মনে হলো রেস্তোরাঁটিতে নিরাপদে কিছুটা সময় কাটানো যেতে পারে, কারণ এখানে নিরাপদ দূরত্ব বজায় রেখে সবাই চলাচল করছে। বাসায় থাকতে থাকতে মানসিকতাটা একঘেয়েমি হয়ে গিয়েছিল। এখানে বেশ ভালো লাগছে। দুজন মিলে উপভোগ করার জন্য বেশ দারুণ একটা জায়গা। প্রতিষ্ঠানের মালিকের দাবি, রেস্তোরাঁগুলো অনেকটা গ্রিন হাউজের মতো। করোনার সতর্কতায় সবার আগে গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য নিরাপত্তাকে, যা মেনে চলছেন কর্মী থেকে শুরু করে খেতে আসা সবাই। আমরা এখনো শিখছি কিভাবে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে কাজ করা যায়। এখন পর্যন্ত সবার কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছি। এছাড়া নতুন এই পদ্ধতির মাধ্যমে অতিথিদের নিরাপত্তার সব ব্যবস্থা রেখেছি, যেন এখানে এসে নিরাপদে খাবার খেতে পারে সবাই। এটি আমাদের কাছে বিশেষ অভিজ্ঞতা। এরই মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে ইউরোপের বিভিন্ন দেশ। খুলছে ব্যবসা প্রতিষ্ঠানও। তবে গণপরিবহন এবং শপিং মলগুলোতে স্যানিটাইজ করা এবং মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।
এদিকে ভলসবুর্গের বিপক্ষে ম্যাচের আগে বড় এক ধাক্কা খায় অসবুর্গ। লকডাউন ভাঙার শাস্তি হিসেবে এই ম্যাচে মাঠে ছিলেন না দলটির কোচ হেইকো হেরলিচ। টিম হোটেল থেকে বেরিয়ে দোকানে টুথপেস্ট কিনতে যাওয়ার অপরাধে তাকে এই শাস্তি দেয়া হয়। পরে এক বক্তব্যে নিজের দোষ স্বীকার করে নেন হেরলিচ। 48 বছর বয়সী এই কোচ জানান, তার কাছে টুথপেস্ট না থাকায় তিনি দোকানে গিয়েছিলেন স্বাস্থ্যবিধি অনুসরণ করে। তবে ম্যাচ ও অনুশীলন ছাড়া কোয়ারেন্টাইনের কঠিন শর্ত মানতে হবে খেলোয়াড়, কোচ ও স্টাফদের, এমন শর্ত আছে বুন্দেসলিগা কর্তৃপক্ষের। ম্যাচে অসবুর্গের দায়িত্ব নেয়ার পর এটিই ছিল হার্লিচের প্রথম ম্যাচ। তার অনুপস্থিতিতে অসবুর্গ 2-1 গোলে হারে ভলসবুর্গের কাছে। তুমি আমাদের সঙ্গে যা করো সেটা ঠিক কিনা? লকডাউনে ডিজিটাল আড্ডায় বন্ধু রোহিত শর্মাকে এভাবেই ভড়কে দিলেন তামিম ইকবাল। গত বিশ্বকাপে বাংলাদেশের আতঙ্ক এই রোহিত শর্মার ক্যাচ ছেড়েছিলেন তামিম ইকবাল। সেটি নিয়ে আক্ষেপের কমতি নেই এই ওপেনারের। আড্ডায় উঠে আসে সেই বিষয়ও, বেরিয়ে আসে ওয়ানডেতে রোহিতের একাধিক ডাবল সেঞ্চুরির রহস্যও। করোনার কারণে নির্বাসনে মাঠের ক্রিকেট, অসংখ্য ভক্তকুল বঞ্চিত রোহিত শর্মার ব্যাটিং দেখা থেকে। লকডাউনের সময়টা কেমন কাটছে রোহিতের? স্ত্রী ঋতিকা আর কন্যা সামাইরার সাথেই বা কিভাবে সময় কাটাচ্ছেন এই ভারতীয় বিধ্বংসী ব্যাটসম্যান? তামিম ইকবালের সাথে ডিজিটাল আড্ডায় সেই কথাই জানিয়েছেন রোহিত। বের হতে পারছি না, বাসায় বাচ্চাকে সময় দিচ্ছি, পরিবারকে সময় দিচ্ছি। জানা গেল 7 বছরের সংসার জীবনে তামিমের একটি ইনিংসও মাঠে বসে দেখেননি তার সহধর্মিণী আয়েশা ইকবাল। বিপরীতে রোহিত শর্মার খেলা দেখতে তার স্ত্রী ঋতিকা নিয়মিতই উপস্থিত থাকেন গ্যালারিতে। আমার স্ত্রী কুসংস্কারে বিশ্বাসী। সে মাঠে বসেই উপভোগ করে এবং আমি যতক্ষণ ক্রিজে থাকি ও এক জায়গায় বসে থাকে। বাংলাদেশের বিপক্ষে একটু বেশি নির্দয় রোহিত শর্মা। সুযোগ পেলেই দানবের রূপ ধারণ করেন। প্রসঙ্গটি টেনে আনতেই রোহিতকে একটু ভড়কে দেন তামিম। আপনি আমাদের সঙ্গে যা করেন সেটা ঠিক না। 2015 বিশ্বকাপে, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি আর সবশেষ 2019 বিশ্বকাপেও সেঞ্চুরি করেছেন। যদিও কৃতিত্বটা আমার, কারণ আমি আপনার ক্যাচ ফেলেছিলাম। এরপর আমাকে কি পরিমাণ ট্রল করা হয়েছে ওই ক্যাচটা নিয়ে, আর কি পরিমাণ কথা শুনতে হয়েছে আপনার ধারণাই নেই। নিশ্চয়ই ইচ্ছে করে কেউ মাঠে ক্যাচ ফেলে না, খারাপ খেলতেও চায় না, সবাই দলকে জেতাতে চায়। তবে ভারত ও বাংলাদেশের মানুষ খুবই আবেগপ্রবণ। 224 ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে 26 সেঞ্চুরির 3টি রেকর্ড, ডাবল সেঞ্চুরি রোহিতের। এমন বিধ্বংসী ব্যাটিংয়ের রহস্য ভেদ করার চেষ্টা ছিল তামিম ইকবালের। সেঞ্চুরির পর নির্ভর হয়ে খেলে পুরো সুযোগ কাজে লাগানোর চেষ্টা করি। আমার সঙ্গে উইকেটে কে আছে তার উপর নির্ভর করে 42 ওভারের পর প্রতিটা বল হিট করব কিনা। প্রাণবন্ত এমন ডিজিটাল আড্ডায় করোনার থাবা থেকে মুক্ত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান ছিল এই দুই ওপেনারের। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের করোনা আপডেটের আয়োজন, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।